নগদ প্রবাহের নীতি। আমরা কিন্তু অর্থের নীতিমালাগুলো খুব সহজে বোঝার চেষ্টা করছি এই ভিডিওগুলো দেখে। এবার আমরা শিখব নগদ প্রবাহের নীতি আমাদেরকে কি বলে। অর্থায়নের নগদ প্রবাহ দু ধরনের হতে পারে। এক হতে পারে নগদ আন্তঃপ্রবাহ, দুই হতে পারে নগদ বহিঃপ্রবাহ। আন্তঃপ্রবাহ কি জিনিস? যখন প্রতিষ্ঠানে বাইরে থেকে টাকার আগমন ঘটে সেটিকে বলা হয় নগদ আন্তঃপ্রবাহ। যখন প্রতিষ্ঠান থেকে টাকাটা বাইরে চলে যায় অর্থাৎ বহির্গমন হয় তখন সেটি হয় নগদ বহিঃপ্রবাহ। ফর এক্সাম্পল, তুমি যখন একটি আসবাবপত্র ক্রয় করবে তখন কি হবে? তোমার টাকাটা প্রতিষ্ঠান থেকে চলে যাবে, তার মানে এটি হচ্ছে নগদ বহিঃপ্রবাহ। যখন তুমি পণ্য বিক্রয় করবে তখন বিক্রয় করার পরে যে কিনবে সে তোমাকে টাকা দিবে অর্থাৎ প্রতিষ্ঠানে টাকা আসবে, এটি হচ্ছে নগদ আন্তঃপ্রবাহ, ইংরেজিতে ক্যাশ ইনফ্লো। এবার এই নীতি আমাদেরকে কি বলে? এই নীতি আমাদেরকে বলে সব সময় তোমাকে মাথায় রাখতে হবে আমার প্রতিষ্ঠানে টাকায় আসা যেই পরিমাণ আসে সেটির পরিমাণটি বড় হতে হবে বহির্গমনের তুলনায়। উদাহরণস্বরূপ ধরে নিচ্ছি তুমি 1 লক্ষ টাকার র ম্যাটেরিয়ালস বা কাঁচামাল কিনলে, তাহলে তোমার 1 লক্ষ টাকা প্রতিষ্ঠান থেকে কিন্তু বের হয়ে গেল। এই যে 1 লক্ষ টাকা চলে গেল, তোমাকে যদি কেউ অফার করে সেই কাঁচামাল থেকে যে পণ্যগুলো তুমি তৈরি করেছ সেই পণ্য তুমি বিক্রয় করতে পারবে 80,000 টাকায়, তুমি কিন্তু কখনোই এটি করবে না, কখনোই এই জায়গায় সিদ্ধান্ত গ্রহণ করবে না। কেন? কারণ তুমি অনেক বেশি ক্ষিপ্ত হয়ে যাবে তোমার আন্তঃপ্রবাহ কম হওয়ার কারণে। ঠিক একইভাবে একটি প্রতিষ্ঠানে এই যখন 1 লক্ষ টাকা বের হয়ে যায় একটি কাঁচামাল বা অন্য কোনো কাজে, তখন প্রতিষ্ঠান চাইবে যাতে করে 1 লক্ষ টাকার বেশি সেখান থেকে উঠে আসে, আন্তঃপ্রবাহটা বেশি হয়। উদাহরণস্বরূপ যদি 1,20,000 টাকা আন্তঃপ্রবাহ হয় তখন সে সেই প্রকল্পে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করবে বা বিক্রয়টি নিবে বা সিদ্ধান্তটি গ্রহণ করবে। তার মানে আমরা শিখলাম নগদ প্রবাহ নীতি আমাদেরকে বলে আন্তঃপ্রবাহ এবং বহিঃপ্রবাহ এগুলোর মধ্যে আন্তঃপ্রবাহের পরিমাণ সবসময় বড় হতে হবে, তাহলেই আমি সেখানে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করব, অন্যথায় বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করব না। আমাদের ক্ষেত্রে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের জন্য আন্তঃপ্রবাহটা বড় হতে হবে। ধন্যবাদ।